আপনার বাড়ির গ্যারেজে সযত্নে রাখা স্বাদের পেট্রোল বা ডিজেল গাড়িটার দিকে ভালো করে একবার তাকান। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ আপনার এই শখের গাড়ির দিন কিন্তু এবার শেষ হতে চলেছে। আপনি হয়তো ভাবছেন, ধুর মশাই, এসব আবার কি বলছেন, আমার গাড়ির আবার কি হবে? কিন্তু বাস্তবটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভারতবর্ষের বুকে এমন এক যুগান্তরকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গোটা দেশের অটোমোবাইল সেক্টরে রীতিমতো ভূমিকম্প এনে দিয়েছে। 1 জুলাই থেকে দিল্লিতে এমন এক নতুন ইভি পলিসি লাগু হয়েছে যা দেখে গোটা বিশ্বের অ্যানালিস্টরা এক বাক্যে বলছেন, ভারতে পেট্রোল ডিজেল গাড়ির যুগ শেষ। আজকের ভিডিওতে আমরা ঠিক এটাই ডিকোড করব। কবে থেকে আপনার পেট্রোল বা ডিজেল গাড়ি এর রেজিস্ট্রেশন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, কি কি ডেডলাইন দেওয়া হচ্ছে, আর এর পেছনে লুকিয়ে থাকা আসল জিওপলিটিক্যাল মাস্টারমাইন্ড গেমটা কি। খবরটা নিশ্চয়ই অনেকেরই চোখে পড়েছে। দ্য হিন্দু নিউজ পেপার রিপোর্ট করেছে, দিল্লি ক্যাবিনেট 15,000 কোটি টাকার বাজেটের সাথে নতুন ইভি পলিসি অ্যাপ্রুভ করেছে। একবার চোখ বন্ধ করে ফিগারটা ভাবুন, 15,000 কোটি টাকা। আপনার কি মনে হয় এতগুলো টাকা সরকার স্রেফ পরিবেশ বাঁচানোর নামে হাওয়াতে ওড়ার জন্য কি বরাদ্দ করছে? একদমই না। এই বিশাল ফান্ডটা তৈরি করা হয়েছে মূলত একটা সাইকোলজিক্যাল ফাঁদ তৈরি করবার জন্যে। হ্যাঁ, ক্যাশব্যাক আর সাবসিডি নামের একটি মিষ্টি ফাঁদ। সরকার খুব ভালো করেই জানে জোর করে কিছু চাপিয়ে দিলে মানুষ বিদ্রোহ করবে, তাই তারা সরাসরি আপনার পকেটে হাত দিয়েছে। এই 15,000 কোটি টাকা ব্যবহার করা হবে আপনার জন্যে, আপনার স্বাদের পেট্রোল গাড়িটা স্ক্র্যাপ করে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করবার জন্যে। ভাবছেন কিভাবে এই মাস্টারমাইন্ড গেমটা কাজ করছে? গাড়ি কেনার সময় আপনারা এক্স শোরুম আর অন রোড প্রাইস এই দুটো শব্দ তো শুনেইছেন, তাই না? শোরুমের ভেতরে যে চকচকে গাড়িটার দাম 15 লাখ টাকা লেখা রয়েছে, সেটা রাস্তায় নামতে নামতে 17 থেকে 18 লক্ষ টাকা হয়ে যায়। কিন্তু কেন বলুন তো? কখনো হিসেব করে দেখেছেন কি? এই যে মাঝের 2 থেকে 3 লক্ষ টাকা, ওটা হলো রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি আর হাজারো হাবিজাবি সরকারি ট্যাক্স। আপনি রক্ত জল করা কষ্ট করে টাকা জমাবেন, আর গাড়ি রাস্তায় নামানোর আগেই সরকার আপনার থেকে মোটা অঙ্কের ট্যাক্স কেটে নিয়ে যাবে। এটাই নিয়ম ছিল এতদিন। কিন্তু এবার দিল্লি সরকার যে মাস্টার স্ট্রোকটা দিল, সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সরকার বলছে 30 লাখ টাকার নিচে আপনি যে কোনো ইলেকট্রিক গাড়ি কিনুন, আপনার রোড ট্যাক্স 100% মাফ, একদম জিরো রোড ট্যাক্স। কিন্তু ঠিক 30 লাখ টাকার লিমিট রাখা হলো কেন? একটু ক্যালকুলেশন করে বুঝুন। 50 লাখ বা 1 কোটি টাকার লিমিট কেন করা হলো না? কারণ সরকার জানে যে লোকটা 1 কোটির মার্সিডিজ বেঞ্চ বা BMW কিনছে, তার কাছে 4 থেকে 5 লাখ টাকার রোড ট্যাক্স কোনো ব্যাপারই না। সে উচ্চবিত্ত, সে লাক্সারি খুঁজছে। কিন্তু আসল খেলাটা তো মিডিল ক্লাসের সাথে। টাটা নেক্সন ইভি, হুন্ডাই ক্রেটা, মাহিন্দ্রার XUV, এই যে গাড়িগুলো, এগুলো সবই 30 লাখ টাকার নিচে চলে আসে। আর ভারতের 90% মানুষ যারা সারা জীবনের জমানো টাকায় একটা গাড়ি কেনেন, তারা এই রেঞ্জের মধ্যেই থাকেন। অর্থাৎ সরকার সরাসরি দেশের 90% মধ্যবিত্ত ক্রেতাকে টার্গেট করেছে। পরিস্থিতিটা একবার ভিজুয়াল করুন। আপনার প্রতিবেশী একটা 15 লক্ষ টাকার পেট্রোল গাড়ি কিনলো, তাকে রোড ট্যাক্স দিয়ে অন রোড প্রাইস মেটাতে হলো প্রায় 17.5 লক্ষ টাকা। আর আপনি একই এক শোরুম প্রাইসের একটা ইলেকট্রিক গাড়ি কিনলেন। যেহেতু আপনার রোড ট্যাক্স জিরো, আপনি গাড়িটা রাস্তায় নামালেন ওই 15 লাখের আশেপাশেই। মাঝখান থেকে আপনার সোজা 2.5 লাখ টাকা সেভিংস। বুঝতে পারছেন সরকার আপনাকে কিভাবে ম্যানিপুলেট করছে? আপনি যদি পেট্রোল গাড়ি কেনেন, তবে গাঁটের কড়ি খরচ করে ট্যাক্স দিন, আর ইভি কিনলে পুরো ছাড়। সরকার আপনার ঘাড়ে বন্দুক রাখছে না ঠিকই, কিন্তু আপনার পকেটের এমন অবস্থা তৈরি করছে যে আপনি নিজে থেকেই গিয়ে ইভি কিনে আনবেন। পেট্রোল ডিজেলকে মার্কেট থেকে সাইলেন্টলি আউট করবার এর থেকে আগ্রাসী বা ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি আর কি হতে পারে? সরকারের এই পলিসিতে যে শুধু পুরস্কার বা ক্যাশব্যাকের প্রলোভন আছে তা নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা প্রচ্ছন্ন সাইলেন্ট ধমক। আপনার গ্যারেজে কি 15 থেকে 20 বছরের পুরনো কোনো পেট্রোল বা ডিজেলের গাড়ি পড়ে আছে? সরকার কিন্তু এবার আর আপনাকে অনুরোধ করছে না, সরাসরি একটা অপশান দিচ্ছে। হয় নিজে থেকে গাড়িটা স্ক্র্যাপিং গ্রাউন্ডে নিয়ে এসে ঘুরিয়ে দিন, নইলে আগামী দিনে ওটা এমনিতেই লোহার জঞ্জাল হয়ে রাস্তায় পড়ে থাকবে। হ্যাঁ, শুনতে রূঢ় লাগলেও এটাই বাস্তব।
সরকার চাইছে আপনি নিজের হাতে আপনার পুরনো স্মৃতি বিজড়িত গাড়িটাকে মৃত্যুদণ্ড দিন, আর এর জন্য সরকার আপনাকে রীতিমতো ইনসেনটিভ বা ঘুষ দিচ্ছে। একটু হিসেবটা কষুন, গেম প্ল্যানটা কতটা ভয়ঙ্কর রকমের সুন্দর। আপনি যদি স্বেচ্ছায় আপনার পুরনো পেট্রোল ডিজেল গাড়িটাকে বুলডোজারের তলায় দুমড়ে মুচড়ে লোহা লক্করে পরিণত করতে রাজি হন এবং তার বদলে যদি একটা নতুন ইভি কেনেন, তবে সরকার আপনাকে হাতে 5,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ক্যাশ ইনসেনটিভ তুলে দেবে। গাড়ির সাইজ আর ধরনের উপরে নির্ভর করবে আপনি কত টাকা পাবেন। পুরনো বাইক বা স্কুটার, ধরুন আপনার একটা 15 থেকে 20 বছরের পুরনো বাইক আছে, ওটা যদি আজ সেকেন্ড হ্যান্ড মার্কেটে বেচতে যান কত পাবেন? খুব জোর করে 10,000 টাকা। সরকার বলছে ওটা আমাদের স্ক্র্যাপ করুন, আমরা আপনাকে 5,000 টাকা দেব। পুরনো অটো রিক্সা, যারা কমার্শিয়াল অটো চালান তারা পুরনো অটো স্ক্র্যাপ করলে পাবেন 25,000 পর্যন্ত টাকা। বড় কমার্শিয়াল গাড়ি, আর যাদের পুরনো কমার্শিয়াল ট্রাক বা মালবাহী গাড়ি আছে তারা সেটা স্ক্র্যাপ করলে সরাসরি পাবেন 1 লক্ষ পর্যন্ত টাকা। কিন্তু চমক এখানেই শেষ নয়, আসল বোমা তো ফাটবে নতুন গাড়ি কেনার সময়। পুরনোটা তো বেচলেন, আবার নতুন গাড়ি তো কিনবেন। যেই আপনি পেট্রোল পাম্পের মায়া ত্যাগ করে ইলেকট্রিক শোরুমে পা রাখবেন, আপনার জন্য সাবসিডির ডালি সাজিয়ে বসে আছে সরকার। আপনি যদি নতুন ইলেকট্রিক 2 হুইলার কেনেন, সরাসরি 30,000 টাকা পর্যন্ত সাবসিডি। এবার ভাবুন, স্ক্র্যাপ করে পেলেন 5,000 টাকা, নতুন ছাড় পেলেন 30,000 টাকা। আপনার লাভ হলো কিনা? কিন্তু কেউ যদি ছোট ব্যবসা বা রোজগারের জন্য ইলেকট্রিকের 3 চাকা ই রিক্সা কেনে, সে পেয়ে যাবে 50,000 টাকা পর্যন্ত সাবসিডি। একজন গরিব মানুষের কাছে 50,000 টাকা ছাড় পাওয়া মানে তার পুরো জীবনটা বদলে যাওয়া। সে কেন আর পেট্রোলের গাড়ি কিনবে? আর যারা বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য ছোট ইলেকট্রিক কমার্শিয়াল গাড়ি কেনেন, তাদের জন্য থাকছে পুরো 1 লাখ টাকা পর্যন্ত ছাড়। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, চারিদিকে যখন এরকম টাকার বৃষ্টি হচ্ছে, তখন কোনো পাগল গাঁটের কড়ি খরচ করে কোনো সাবসিডি না দিয়ে উল্টে রোড ট্যাক্স গুনে একটা পেট্রোল বা ডিজেলের গাড়ি কিনতে যাবে? সরকার এমন একটা ইকোসিস্টেম, এমন একটা মাকড়সার জাল তৈরি করে দিয়েছে, যেখানে পেট্রোল গাড়ি কেনাটা আপনার কাছে একটা ফাইন্যান্সিয়াল লস বা আর্থিক বোকামি ছাড়া আর কিছুই হবে না। আপনাকে বাধ্য করা হচ্ছে না, কিন্তু আপনার পকেটের এমন অবস্থা করে দেওয়া হচ্ছে যে আপনি নিজেই হাসি মুখে গিয়ে ইলেকট্রিক গাড়ির চাবিটা হাতে তুলে নেবেন। এটা হলো সিস্টেমের মাস্টার স্ট্রোক। বুঝতে পারছেন তো হাওয়া কোন দিকে ঘুরছে? আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখে মনে মনে ভাবছিলেন, আরে রাখো মশাই তোমার সাবসিডি, আমার পকেটে জোর আছে, আমি ট্যাক্স দিয়ে আমার সাধের পেট্রোলের বাইক কিনবো আর বুক ফুলিয়ে চালাবো, তাদের জন্য এবার অপেক্ষা করছে সবথেকে বড় এবং মোক্ষম ধাক্কাটা। সরকার সাবসিডি আর ট্যাক্স ছাড় দিয়ে তো ভালোবাসার ভাষায় বোঝাচ্ছেই, কিন্তু যারা সেই ভাষা বুঝবে না তাদের জন্য এবার ডাইরেক্ট অ্যাকশন। 1 এপ্রিল 2028, এই ডেটটা আপনার ঘরের ক্যালেন্ডারে লাল কালি দিয়ে মার্ক করে রাখুন। কেন বলুন তো? কারণ এই দিন থেকে দিল্লিতে নতুন কোনো পেট্রোল, স্কুটার বা মোটর সাইকেলের রেজিস্ট্রেশন চিরতরে বন্ধ হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কোনো অপশান নেই, কোনো এক্সকিউজ নেই, একদম কমপ্লিট ব্যান। এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে জানেন কি? এর মানে হলো যে সমস্ত কোম্পানি বা কারখানায় এখন পেট্রোল 2 হুইলার স্টক পড়ে আছে, তাদের হাতে সময় আছে ঠিক 31শে মার্চ 2028 পর্যন্ত। যা বেচার ওই দিনের মধ্যে বেচে ফেলতে হবে। এরপর যদি আপনি 1 এপ্রিল শোরুমে গিয়ে বলেন, দাদা আমাকে একটা নতুন পেট্রোলের বাইক দিন তো, শোরুম মালিক আপনাকে সোজা দরজা দেখিয়ে দেবে। চাইলেও আর কেউ নতুন পেট্রোল স্কুটি বা বাইক কিনতে পারবে না। কেন শুধু 2 হুইলার? 4 চাকার কি হবে? এবার আপনাদের মনে নিশ্চয়ই একটা খটকা লাগছে, প্রশ্ন জাগছে, সরকার যদি এতই করা হয় তাহলে শুধু 2 হুইলার কেন? 4 হুইলার বা 4 চাকার ক্ষেত্রে এই ব্যান এখনই আনলো না কেন? দেখুন, সরকার কিন্তু এখানে কোনো ইমোশনালি ডিসিশন নেয়নি, তারা পুরো প্র্যাকটিক্যাল গেম খেলছে। একবার লজিক্যালি ভেবে দেখুন, একটা 4 হুইলার নিয়ে মানুষ সাধারণত কোথায় যায়? পরিবার নিয়ে 1000 কিলোমিটার লং জার্নি করে, পাহাড়ে যায়, হাইওয়েতে দৌড়য়। সেখানে রাস্তায় যদি চার্জ শেষ হয়ে যায় আর আশেপাশে কোনো চার্জিং স্টেশন না থাকে, তখন কি হবে? 4 হুইলারের ইভি ইনফ্রাস্ট্রাকচার এখনও সেই লেভেলের ম্যাচিওরড হয়নি যে আপনি চোখ বন্ধ করে বেরিয়ে পড়বেন। কিন্তু 2 হুইলারের বিষয়টা একদম আলাদা। আপনি নিজে সারাদিন স্কুটি বা বাইক নিয়ে কত কিলোমিটার ঘোরেন? বাজার, অফিস, বাচ্চাদের স্কুল সব মিলিয়ে বড়জোর 30-50 বা খুব বেশি হলে 100 কিলোমিটার। এখন একটা সাধারণ ইভি স্কুটিও এক চার্জে অনায়াসেই 150 থেকে 250 কিলোমিটার চলে যায়। তাহলে রেঞ্জ বা চার্জিং নিয়ে কোনো টেনশন নেই। আপনার দৈনন্দিন জীবনের জন্য ইভি 2 হুইলার টেকনোলজি এখন 100% উপযুক্ত। তাই সরকার
সরকার সবথেকে সহজ টার্গেটটাকেই আগে হিট করছে। ফেক নিউজ থেকে সাবধান থাকবেন। আর হ্যাঁ, একটা কথা খুব ক্লিয়ার করে দিই, সন্ধেবেলা ফেসবুক খুললেই হয়তো দেখবেন ফেক নিউজের ছড়াছড়ি। সর্বনাশ, 2028 সালের পর আপনার পেট্রোল গাড়ি বাতিল, রাস্তায় বেরোলেই বাজেয়াপ্ত। দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না। যাদের কাছে আগে থেকেই পেট্রোলের বাইক কেনা আছে বা যারা 2028 সালের 31শে মার্চের আগে কিনে নেবেন, তাদের কিন্তু কোনো ভয় নেই। আপনার কেনা বাইক যতদিন তার আয়ু আছে, ধরে নিন 2040 বা 2045 পর্যন্ত, আপনি অনায়াসে রাস্তায় চালাতে পারবেনই। কেউ আপনার গাড়ি কেড়ে নিতে আসছে না। পরিষ্কার ভাষায়, পুরনো গাড়ি চলবে, কিন্তু নতুন কোনো বিক্রি সম্পূর্ণ বন্ধ। 4 চাকার মালিকদের জন্য সতর্কবার্তা। তবে 4 চাকার মালিকরা এখনই রিল্যাক্স করবেন না। টু হুইলারের এই ব্যান্ডটা তো জাস্ট একটা ট্রেলার। আগামী 2-3 বছরের মধ্যে ইভি চার্জিং স্টেশন আর ইনফ্রাস্ট্রাকচার আরও ম্যাচিওরড হলেই এই একই ডিসিশন নেমে আসবে 4 হুইলারের ওপরেও। এটা আর হবে কি হবে না এমন কোনো জল্পনা নয়, এটা এখন শুধুই সময়ের অপেক্ষা। আপনি তৈরি তো? আপনাদের মনে একটা প্রশ্ন তো নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, ভারত এত বড় দেশ, তাহলে হঠাৎ করে দিল্লিতে কেন এই কড়া নিয়ম? দিল্লিকেই কেন গিনিপিগ বানানো হলো? কারণটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আপনার কি মনে আছে শীতকালে দিল্লির পলিউশনের সেই ভয়ঙ্কর ছবিগুলো? যখন খবর খুললেই দেখা যেত ধোঁয়াশার মোড়া একটা শহর। এটা শুধু ধোঁয়াশা নয়, এটা একটা জলজ্যান্ত গ্যাস চেম্বার। দূষণ এখানে এত বীভৎস পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ মানুষ তো দূর, শাহিদ কাপুরের মতো বড় বড় স্টাররা পর্যন্ত ভয়ে দিল্লিতে শুটিং বাতিল করে দেন। কিন্তু এখানেই লুকিয়ে আছে সমাজের একটা নির্মম সত্য। শাহিদ কাপুর বা আম্বানি আদানির মতো বড় লোকেদের কি যায় আসে বলুন তো? তাদের প্রচুর টাকা আছে, তারা এয়ার পিউরিফায়ার লাগানোর মতো বা 5 স্টার হোটেলে থাকবে, তাদের লাক্সারি গাড়িতেও ইনবিল্ট এয়ার পিউরিফায়ার থাকবে, তাদের বাংলোর চারিদিকে 50 কাঠা বাগান থাকবে যেখানে থেকে তারা ফ্রেশ অক্সিজেন কিনে নেবে। তারা চাইলে ওই দূষিত বাতাস থেকে নিজেদের বাঁচিয়ে নিতে পারবে। কিন্তু আমি, আপনি সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা কি পারবো কাজকর্ম শিখে তুলে দিয়ে ব্যবসা বা চাকরি ছেড়ে ঘরবন্দি হয়ে বসে থাকতে? আমাদের তো রুটি রুজির টানে রোজ সকালে এই বিষাক্ত হাওয়া গিলতে গিলতে রাস্তায় বেরোতেই হবে। আমরা টেরই পাচ্ছি না, কিন্তু আমাদের নাক দিয়ে রোজ হাওয়া নয়, ঢুকছে স্লো পয়জন। ফুসফুসের 12টা বেজে যাচ্ছে। একবার আপনার বাড়ির ছোট বাচ্চার কথাটা ভাবুন তো। আপনি হয়তো সারা জীবন হাড় ভাঙা খাটুনি খাটছেন ওকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, কিন্তু জানেন কি, আপনার ওই ফুটফুটে বাচ্চাটা রোজ যে বাতাসে শ্বাস নিচ্ছে তার আয়ু না চাইতেই 10 বছর কমে যাচ্ছে। আপনার বাড়ির বয়স্ক মানুষটা, যার হয়তো আরো 10 বছর আপনার সাথে সুস্থভাবে বাঁচবার কথা ছিল, তিনি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছেন। আমরা জেনে বুঝে আমাদের পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি কিনা? এটা কি চরম মর্মান্তিক নয়? আর ঠিক এই খাদের কিনারা থেকেই বাঁচতেই সরকারের এই ডেসপারেট মুভ। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে দিল্লি সরকার বাধ্য হয়ে অ্যানুয়াল উইন্টার পলিউশন প্ল্যান এনেছে। নিয়মগুলো কতটা কড়া হচ্ছে জানেন কি? আপনার গাড়ির পিইউসি বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট নেই, ব্যাস পেট্রোল পাম্পের মালিক আপনাকে 1 ফোঁটা তেল দেবে না। গাড়ি রাস্তায় নামানোই বন্ধ। দূষণ কমাতে 50% কর্মীকে জোর করে ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হচ্ছে, যাতে রাস্তায় গাড়ি কম ঘোরে। আর সবথেকে বড় টার্গেট করা হয়েছে এই পেট্রোল ডিজেল গাড়ির বিষাক্ত ধোঁয়াকে চিরতরে বন্ধ করবার দিকে। আপনার জন্য সতর্কবার্তা, আপনি যদি পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি বা মহারাষ্ট্রের কোনো শহরে বসে ভিডিওটা দেখেন আর ভাবেন, যাক বাবা, আমি তো দিল্লিতে থাকি না, আমার এসব নিয়ে ভেবে কী লাভ, তাহলে আপনি চরম বোকার স্বর্গে বাস করছেন। দিল্লিতে যেটা হচ্ছে সেটা একটা পাইলট প্রজেক্ট, একটা টেস্ট রান। এই মডেলটা দিল্লিতে একবার সাকসেসফুলি হতে দিন। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, আপনার শহরে এই একই নিয়ম আছড়ে পড়তে চলেছে। এই ইভি পলিসি শুধু দিল্লির গল্প নয়, এটা আপনার দরজায় কড়া নাড়তে থাকা ভবিষ্যতের রিয়ালিটি। আপনি তৈরি তো? এগুলো তো গেল পরিবেশের কথা, কিন্তু আসল খেলাটা কোথায় জানেন কি? জিওপলিটিক্স আর অর্থনীতিতে। ভারতকে প্রতি বছর বিদেশ থেকে ক্রুড অয়েল বা কাঁচা তেল কিনতে কত বিল মেটাতে হয় জানেন? প্রায় $200 বিলিয়ন। এবার ভাবুন, আমরা তেল কিনি ডলারে, আমাদের তো ডলার নেই, আছে রুপি। আন্তর্জাতিক বাজারে আমাদের রুপি দিয়ে ডলার কিনতে হয়। অর্থনীতির সোজা হিসেব, যে জিনিসের ডিমান্ড বেশি তার দাম বেশি। আমরা যত ডলার খুঁজবো ডলারের দাম তত বাড়বে, আর আমাদের রুপির ভ্যালু তত কমবে। এর ফলে কি হয়? তেলের বিল মেটাতে মেটাতেই আমাদের দেশের রাজকোষ খালি হয়ে যায়। রাস্তা, মেট্রো, ব্রিজ বানানোর টাকা কোথায় থাকবে? তার উপর জিওপলিটিক্যাল চাপ। যে দেশ আমাদের তেল দেয়
তারা যদি ভারতের বিরুদ্ধে কোনো কূটনীতি করে, ভারতকে চুপ থাকতে হয়, কারণ তারা তেল বন্ধ করে দিলে আমাদের দেশ অচল হয়ে যাবে। কিন্তু ভারত এবার পাল্টা চাল দিচ্ছে। আপনারা হয়তো ভাবছেন, ভারত যদি ইভির দিকেই এগোচ্ছে, তবে এত এত নতুন অয়েল রিফাইনারি কেন বানাচ্ছে? মাস্টার স্ট্রোকটা এখানেই। ভারতের টার্গেট 2030 সালের মধ্যে সোলার, উইন্ড অ্যান্ড ইভি ইনফ্রাস্ট্রাকচারকে পুরোপুরি রেডি করা, রান্নার জন্য বাড়িতে বাড়িতে পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি পৌঁছে দেওয়া। তখন ভারত নিজেদের দেশের প্রয়োজন মেটাবে গ্রিন এনার্জি দিয়ে, আর বিদেশ থেকে 300 টাকায় ক্রুড অয়েল কিনে সেটাকে নিজেদের দেশে রিফাইন করে 500 টাকায় আবার বিদেশের মাটিতেই বিক্রি করবে। বুঝতে পারলেন খেলাটা? আমরা তখন তেল কনজিউম করব না, আমরা রিফাইন্ড তেল এক্সপোর্ট করব। আমাদের এক্সপোর্ট বাড়বে, রুপি স্ট্রং হবে। তখন আর আমাদেরকে কেউ ধমক দিয়ে বলতে পারবে না যে তেল বন্ধ করে দেব, কারণ আমাদের দেশ তখন নিজের শক্তিতে চলবে। গত কয়েকদিন ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 থেকে কমে $68 চলে এসেছে। আর ঠিক সেই সময়ই আমাদের শেয়ার মার্কেটে দেখুন, সেনসেক্সে 375 পয়েন্ট ওপরে, নিফটি 24,100 পার হয়ে গেছে। কারণ তেলের দাম কমা মানে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হওয়া। গত বছরের তুলনায় এই বছরের এপ্রিল জুন কোয়ার্টারে ইভি কার রেজিস্ট্রেশন 89% বেড়ে গেছে, মানে প্রায় ডাবল। সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে ভবিষ্যৎ কোন দিকে। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু খবর দেখেই হাত গুটিয়ে বসে থাকবেন, নাকি এই গ্রোয়িং ইভি সেক্টরে অংশ নেবেন? স্টক মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড, যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বোঝেন তারা ঠিক জানেন কোন কোম্পানিতে ইনভেস্ট করলে আগামী 5 থেকে 10 বছরে ফ্যামিলি সিকিউরড হবে। 1 লাখ টাকা ইনকাম করেও অনেকে মাসের শেষে ফকির থাকে, আবার 60,000 টাকা ইনকাম করেও সঠিক প্ল্যানিংয়ে অনেকে কোটিপতি হয়ে রিটায়ার করে। সিদ্ধান্ত কিন্তু আপনার। আজকের এই বিশ্লেষণ থেকে আশা করি বুঝতে পেরেছেন কেন পেট্রোল ডিজেলের দিন শেষ হওয়াটা শুধু একটা খবর নয়, এটা ভারতের জিওপলিটিক্যাল এবং অর্থনৈতিক স্বাধীনতার একটা বিরাট পদক্ষেপ। ভিডিওটি কেমন লাগলো? আপনি কি মনে করেন 2028 সালের মধ্যে সত্যিই পেট্রোল বাইক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া উচিত, নাকি সাধারণ মানুষের আরও সময় দরকার? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।